রহমাতুল্লাহর বিরুদ্ধে মামলা করতে ঢাকার সিএমএম আদালতে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল কাসির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপারেশন অগ্নিপথ সিনেমার সহ প্রযোজক দাবি করা রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজকে বেলা 11:30 কিছুক্ষণ পর শাকিব খান আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন এবং তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুর রাকিবের আদালতে চলে যান। এই সময় শাকিব খানের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন। আমরা যেটা জানতে পেরেছি, রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খান আজকে মামলা করবেন। এই রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য শাকিব খান, রহমতুল্লাহ, তারপরে অপারেশন অগ্নিপথ, সেই 8-9 বছর যাবৎ ঝামেলা চলতেছে বন্ধুরা। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। অপারেশন অগ্নিপথের সহ প্রযোজক হিসাবে রহমতুল্লাহ বাংলাদেশে এসে অনেক কিছু করছে। শাকিব খানের সাথে মিটিং করছে, শাকিব খান তার বিরুদ্ধে অভিযোগ করছে, সে তার বিরুদ্ধে অভিযোগ করছে, করে একটা মানে কি বলবো, এটা লেজে গোবরে করে ফেলেছে আজকে বেশ কিছুদিন যাবৎ। তো গত পরশুদিন, খুব সম্ভব গত পরশুদিন, এই মামলাটা একসময় মাননীয় বিচারক পিবিআইকে দিয়ে দিছিল। পিবিআইকে দেওয়ার পরে পিবিআইটা তদন্ত করছে, প্রায় 1-1.5 বছর পরে তারা একটা রায় দিচ্ছে বা তারা একটা রিপোর্ট দিছে টু দ্য কোর্ট যে শাকিব খান রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে যে মামলাটা করছে, এই মামলাটার মধ্যে কোনো তারা ভিত্তি খুঁজে পায় নাই। আচ্ছা, কেমনে পাবে বলেন তো? ডিজিটাল মামলাটা কি, ডিজিটাল অ্যাক্টে মামলাটা কি? আমি আপনার সম্পর্কে ডকুমেন্টালি আইসা কোনো রকম ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কিছু বললাম, যেমন আমি আপনাকে এখানে এসে এখন গালাগালি করলাম যে মিস্টার রহিমউদ্দিন, আপনি অমুকের ছেলে তমুকের ছেলে, আপনি এইটা করছেন ওইটা করছেন, তো এই মামলাটা হবে ডিজিটাল মামলা। বেসিক্যালি রহমতুল্লাহ তখন কিন্তু শাকিব খানের বিরুদ্ধে ডিজিটালি কোনো কিছু বলে নাই। আপনারা মার্ক করে দেখেন, অতীতের সমস্ত এরকম রেকর্ডগুলো বাই করে দেখেন, দেখবেন সে যে কয়টা কথাবার্তা বলছে শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে, পরিচালক সমিতিতে, ম্যাক্সিমাম কথা বলছে সে আপনার শিডিউল সংক্রান্ত। শাকিব খান তাকে শিডিউল দেয় না, হ্যান না ত্যান না। একটা কথা সে বলছে সেখানে, যে মামলাটা, যে তার বিরুদ্ধে একটা মামলা আছে অস্ট্রেলিয়াতে, আপনারা সবাই জানেন এটা নোংরা মামলা। আমি নাম নিতে চাই না, একজন মহিলার সাথে বিভিন্ন রকম কার্যকলাপের, এইগুলো নিয়ে নোংরা কথাবার্তা ভালো লাগে না, কিন্তু এইটাও একটা মানে মানে কি বলে, পরিষ্কারভাবে অস্ট্রেলিয়ান লয়ার উপল আমিন, আমাদের যে একজন বড় ইউটিউবার আছে বনি আমিন সাহেব, তার ছেলে লয়ার, সেখানে সে পরিষ্কার করে দিয়েছে যে শাকিব খানের নামে ওই ধরনের কোনো রেপ কেস বা কোনো রকম শ্লীলতাহানি বা কোনো কিছু হয় নাই অস্ট্রেলিয়াতে, এবং শাকিব খানের নামে অস্ট্রেলিয়াতে কোনো মামলা হয় নাই। শাকিব খানের নামে কখনো কোনো মামলা হয়নি অস্ট্রেলিয়াতে। তো এটা কিন্তু আলাদা কেস, ওইটা পরিষ্কার, ওইটাতে শাকিব খান প্রমাণিত সত্য যে শাকিব খান অস্ট্রেলিয়াতে সেই মহিলার নামটা ভুলে গেছে, কি জানি ভুলে গেছি ভাই, বহুদিন আগে তো ব্লগ তখনও বানিয়েছিলাম অনেক, সাবরিনা, না সাবরিনা, কি যেন নামটা। এনিওয়ে, এইটা একটা ভিত্তিহীন কথাবার্তা সে বলছিল, কিন্তু এটা কিন্তু কোনো ডকুমেন্টেশন নাই। সে কোথাওই এই কোনো ভার্চুয়াল মিডিয়াতে এসে যতবার ইন্টারভিউ দিছে, সে শাকিব খানের সাথে সবসময়ই শিডিউল সংক্রান্ত কথাবার্তা বলছে। আমাদের ছবি শেষ করে না, শিডিউল দেয় না। শাকিব খান আবার বলছে যে তুমি তো এই ছবির প্রডিউসার না, প্রডিউসার হলো জানে আলম, ভার্টেক্স মিডিয়ার ছবি, তো জানে আলম হলো অরিজিনাল প্রডিউসার। এবং এই ব্যাপারে কিন্তু এই ছবির যে পরিচালক আশিকুর রহমান, সেও কিন্তু একই কথা বলছে যে না, রহমতুল্লাহর তো কোনো রাইট নাই শাকিব খানের সাথে যে কথা বলার বা কোনো রকম নেগোসিয়েশন করার, কারণ ছবিটার মধ্যে মেন মালিক হলো জানে আলম। জানে আলমও তখন বয়ান দিছে যে না, এই ভদ্রলোকের কোনো রাইট নেই। একদিকে এটা প্রমাণিত সত্য কথা যে রহমতুল্লাহ চিটিংবাজি করতে আসছিল, ও একটা চিট, ও একটা ফ্রড। ওর সম্পর্কে আপনারা দেখছেন কিনা জানি না, অনেক রকম নোংরা ভিডিও তখন প্রচারিত হয়েছে, আমি এগুলো দেখাইতে চাই না। তো সেটা তো আলাদা কেস। রহমতুল্লাহ যে একটা মিথ্যাবাদী, রহমতুল্লাহর যে কোনো ফুটস্টেপ নাই, রহমতুল্লাহ যে ওই ছবির প্রডিউসার না, রহমতুল্লাহ যে ওই ভদ্রমহিলারা নিয়ে কথাবার্তা বলছিল পার্টনার প্রডিউসার, রহমতুল্লাহর সাথে পার্টনার প্রডিউসার, এই মহিলার নামে কিন্তু আশিকুর রহমানও কোনো কথা কয় নাই, এবং জানে আলম যে অরিজিনাল প্রডিউসার, সেও কিন্তু কোনো কথা বলে নেই। এই সমস্ত ব্যাপারে রহমতুল্লাহ প্রমাণিত সত্য, সে কোনো একটা ব্যাপারে আসছিল এখানে একটু নেগোসিয়েশন করে কিছু মাল বাড়ি কামাইতে, ধান্দাবাজি করতে, কারণ সে তো 100% প্রডিউসার না। এই ছবির যে প্রডিউসার জানে আলম যদি কোনো কথা বলে, তাহলে এটা সত্যতার যাচাই করা যায়। তো এটা আলাদা কেস। এটা তো ডিসমিস, যে শাকিব খানের নামে যে ব্লেমটা রহমতুল্লাহ তখন দিছে,
এটা টোটালি একটা মিথ্যা কথা। এটা প্রমাণিত অস্ট্রেলিয়ান আদালতে, অস্ট্রেলিয়ান কোর্টে। আদালতে তো যায় নাই ভাই, অস্ট্রেলিয়া তো কোনো মামলাই হয় নাই, মহিলা কোনো কমপ্লেনই করে নাই। এগুলো সব রহমতুল্লাহর জবান। কিন্তু রহমতুল্লাহ চালাকি যেটা করছে, এই কথাগুলো কখনো কোনো ভার্চুয়াল মিডিয়াতে এসে সে বলে নাই। এইটা যদি থাকতো যে রহমতুল্লাহ কোনো ইন্টারভিউ বলতেছে সাকিব ইজ এ রেপিস্ট, সাকিব অমুকরে এইটা করছে, ওই ওই মহিলার সাথে এই করছে ওই করছে, তাহলে ডিজিটাল অ্যাক্টের মামলায় আজকে এই যে মামলাটা খারিজ করে দিছে পিবিআই, যে বলতেছে যে না আমরা কোনো কমপ্লেইন পাই নাই যে ডিজিটালি রহমতুল্লাহ সাকিব খানকে অপমান করছে। এর জন্য তারা এটা রিপোর্ট দেওয়াতে এখন মামলাটা বেসিক্যালি লাস্ট রিপোর্ট যেটা হইলো যে সাকিব খানের যে কথাগুলো বলছে মামলা করতে যাইয়া এর কোনো সত্যতা খুঁজে যাবে না। যদিও সাকিব খান এখন এইটা মানতে রাজি না, সে আবার রিঅ্যাপ্লাই করবে এবং আদালতে এইবার সে কিছু তথ্যপত্র দিবে, যেটা আমার মনে হয়। তবে এর একটা কথা আছে ভাই, সাকিব খান যদি তখন এই ডিজিটাল আইনে মামলা না কইরা যদি সে মানহানি মামলা করতো তাহলে কিন্তু একটা কিছু হইতো। যদিও রহমতুল্লাহ মানহানি মামলা করছিল সাকিব খানের সম্পর্কে, সেটা নিয়েও কোনো লাভ হয় নাই রহমতুল্লাহ কিন্তু আপনারা জানেন কি না জানি না, মামলা করে যাওয়ার পরে যখন ডেট ছিল রহমতুল্লাহ কিন্তু অস্ট্রেলিয়ার থেকে ঢাকায় এসে হাজিরাও দিয়ে গেছে। তো এই ছবিটা নিয়ে যে পেজ গিটা লাগছে রে ভাই, এত বছর যাবত এত সুন্দর একটা ছবি, এত বড় মাপের একটা ছবি, এবং আশিকুর রহমান বেশ আশাবাদী ছিল, জানে আলম খুব আশাবাদী ছিল। এই সময় যদি এই ছবিটা রিলিজ হইতো, এই ছবিটাকে শেষ করে, তাহলে আমার মনে হয় আরেকটা তুফান হইতে পারতো। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ, আমরা মামলার প্রসঙ্গে থাকি। আমি বেশ কিছুদিন আগে একটা ব্লগ করছিলাম, সেখানে এই নাম বললে আবার খেপে যায় না, খসরু, ওই যে খুরশিদ আলম খসরু, সে আমার বলছে যে রহমতুল্লাহ সাথে তার কথা হয়েছে, তারা একটা নেগোসিয়েশন করবে। সেটা হইতে পারে, কারণ ওই নেগোসিয়েশন আর মামলা কিন্তু আলাদা। যত যাই বলেন ভাই, টাকা যার সে বোঝে, নিশ্চয়ই জানে আলম চাইবো না ছবিটা বন্ধ হয়ে থাকুক, ছবিটা যেটা হয়। এখন প্রসঙ্গ হলো এই যে মামলাটা পিবিআই রিপোর্টটা দিচ্ছে, পিবিআই রিপোর্ট অনুযায়ী রহমতুল্লাহকে দোষারোপ করা যাচ্ছে না। সাকিব খান কিন্তু এর কোনো দোষী না, সাকিব খান কিন্তু বাদী, আসামি কিন্তু রহমতুল্লাহ। এখন সাকিব খান চাইব এই আসামি রহমতুল্লাহর বিরুদ্ধে আরও কিছু তথ্য উপাত্ত নিয়া, সে যে বিভিন্ন জায়গায় বলছে বা ডকুমেন্টেশন দিয়া যে আমি হেন করছি তেন করছি, এগুলো বলে আমার ভাবমূর্তি নষ্ট করছে, আমি মানহানিতে যাব, তাহলে হয়তোবা আবার এই রহমতুল্লাহ ফাইসা যাবে। এই যে মামলা, এই মামলা রহমতুল্লাহ করে সাকিবের বিরুদ্ধে, সাকিব করে রহমতুল্লাহর বিরুদ্ধে, এগুলা কি সিনেমার কাজ বলেন? এই রহমতুল্লাহটা যদি তখন এইভাবে না কইরা, রহমতুল্লাহ যদি তখন এই অ্যাসোসিয়েশনে এসে সবার সাথে বৈশা, তখন তো অ্যাসোসিয়েশন কার্যক্রম ছিল, এখন তো সেটা নাই, বৈশা যদি বলতো যে ভাই আমরা এতগুলো টাকা ইনভেস্ট করে রাখছি, আপনারা অ্যাজ এন অ্যাসোসিয়েশন লিডার বা আপনারা যারা আছেন আমার এই ছবিটা উদ্ধার করে দেন। সাকিব খান কিন্তু একসময় বসছিল, আপনারা জানেন, অপু তাকে কনভিন্স করে পাঠাইছিল, সব কিছু হয়েছিল, কিন্তু শেষমেশ কিছুই হয় না। শেষমেশ মামলাবাজি হয়েছে, রহমতুল্লাহ সাকিব খানের বিরুদ্ধে মামলা করছে, সাকিব খান রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করছে। এতে করে কি লাভ হইল? রহমতুল্লাহকে অস্ট্রেলিয়াতে এসে হাজিরা দিতে হয়, সাকিব খানকে কোর্টে যাইতে হয়। কি দরকার ছিল এগুলার? এটা নেগোসিয়েশন একটা ব্যাপার তো ছিল। কেন রহমতুল্লাহ সাকিব খান সম্বন্ধে ওই এলিনা সাবরিন নামে কি মহিলা, হ্যাঁ সাবরিন নামটা মনে হয়েছে, তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বইলা একটা বিদিকিচ্ছিরি কারবার লাগাই দিছিল। তো এনিওয়ে এখন এই মামলা নিয়ে ঘাবড়াবার কিছু নাই। এই রহমতুল্লাহ যে শিল্পী সমিতি, পরিচালক সমিতি এবং অন্যান্য সমিতিতে সাবরিন সম্পর্কে কথাবার্তা লিখছে, তার প্রমাণ কিন্তু আছে, এগুলো বোধহয় তখন দাখিল করা হয় নাই বা পিবিআই এগুলো খোঁজে নাই বা পায় নাই। পিবিআই মামলার ধারা অনুযায়ী তারা বলতে চাইতেছে যে পিবিআই যেটা বলতে যাচ্ছে সেটা হলো সাকিব খান বলছে রহমতুল্লাহ তাকে সামাজিকভাবে ডিজিটালি হ্যাও করছে। এই প্রমাণ পিবিআই পায় নাই, পিবিআইয়ের কোনো দোষ নাই, ডিজিটালি কোনো কিছু সে করেও নাই। এখন যদি সাকিব খান সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এই যে মামলার বিরুদ্ধে আবার করতে যায়, তাহলে হয়তো সে ফাঁসবে। কিন্তু আমার কথা হলো ভাই, ফাঁসাফাঁসির দরকার নাই। এখন যে ডিসিশনটা পিবিআই দিচ্ছে বা মাননীয় আদালত দিবে যে না রহমতুল্লাহর বিরুদ্ধে সাকিবের যে কমপ্লেন এটা প্রমাণিত না, ঠিক আছে, এটা এখানেই থাকুক। রহমতুল্লাহ তার পাল্টা কোনো আপনার কেস টেস করে নাই। রহমতুল্লাহ যেটা করছিল সেটা হলো যে তাকে অপমান করছে এবং তার ছবি শিডিউল দেয় না, আমাদের শিডিউল দিয়ে দেয়। যদি এটা তার ছবি হয়ে থাকে, এনেও কন্ট্রোভার্সি আছে, কেউ বলে তার ছবি না, কেউ বলে তার ছবি। হয়তো রহমতুল্লাহর
একটা ইনভেস্টমেন্ট আছে এখানে অস্ট্রেলিয়ান পার্টে, এগুলো মিটাইয়া আমরা চাই ছবিটা হোক। আমি ওই শাকিব খানকে পার্সোনালি রিকোয়েস্ট করতেছি যে ভাই সব ভুলে যাও, গন্ডগোল হয়, ভাইয়ে ভাইও ঝগড়া হয়, তোমার নামে সে অনেক কথা বলছে, তুমি অন্য অনেক কথা বলছো, আমরা সাকিব ইয়ার না তাই গাইলিয়া তার 14 গোষ্ঠী উদ্ধার করে বলেছি বিভিন্ন সময়। ফরগেট ইট অ্যান্ড ছবিটাকে শেষ করো। এতে করে রহমতুল্লাহ যদি 2-4-5 টাকা ইনভেস্টমেন্ট থেকে সেটা পাওয়া যাবো। জানে আলম কোনো কথা বলতেছে না, জানে আলমের কোনো পয়সা রিটার্ন আসবে এবং শাকিব খানের একটা বড় ছবি স্ক্রিনে আসবে যেটা দেখে তার দর্শকরা উদ্বেলিত হবে। আপনি জানেন এই মুহূর্তে শাকিব খানের কোনো বড় ছবি নাই দরদ ব্যতীত। সুতরাং অনেকেই ঘাবড়ে গেছেন, অনেকেই আমাকে লিখছেন যে ভাই শাকিব খানকে হাইরা গেল নাকি। না না না, শাকিব খান হারলো কোথায়? আমি বললাম আপনি চোর, কোর্ট বললো না সে চোর না, এইটুকুই। এখন যদি এটা নিয়ে ঘাটাঘাটি করতে যায় আরো অনেক কিছু হবে, অনেকেই অনেক কিছু বাই করতে চেষ্টা করছে, কিন্তু আমি চাই যেহেতু এটা মানুষ ভুলে গেছিল, আজকে যেহেতু পিবিআই থেকে রিপোর্ট বাড়িছে এর জন্য আমরা রিপোর্ট করতেছি, তাই না, আমরা কথা বলতেছি, নাহলে তো এটা নিয়ে কোনো কথা বলতাম না। আমি চাই না এটা নিয়ে আরো কাদা ছোড়াছড়ি হোক, আমি চাই সিনেমাটা শেষ হোক, অপারেশন অগ্নিপথ। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে, খুদা হাফিজ।